আমি তাজরিনা মান্নান। আপনাদের সবার কাছে ধন্যবাদ। আমার বাবা মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানের জন্য আপনারা দোয়া করছেন। আমার বাবা এই মুহূর্তে খুবই অসুস্থ এবং রামগতি এবং কমলনগরবাসীদের আমি দোয়া এবং সবার যেই মন থেকে যেই দোয়া এবং ভালোবাসা দেখছি আমার বাবার জন্য, আমরা খুব কৃতজ্ঞ এবং আমি চাচ্ছি আপনাদের সবাই কাছে আমার বাবার জন্য দোয়া, যাতে আমার বাবা আমাদের কাছে আবার ফিরে আসতে পারে সুস্থ হয়ে। এই আপনারা অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন। এবং আমি আব্বু সাত্তার পালওয়ান ভাইকে ধন্যবাদ জানাই যে উনি আসলে আমাদের সাথে এত কম সময়ের মধ্যে দিনে রাতে কাজ করে একটা খুব আনএক্সপেক্টেড একটা রেজাল্ট আমরা একসাথে আনতে পেরেছি। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। না হলে আমরা এত কম সময়ের মধ্যে আমার বাবাকে ট্রাভেল করার সুযোগটা আমাদের ছিল না। অ্যান্ড বাকিটুকু আল্লাহর হাতে। আমাদের কমলনগরবাসীদের জন্য নদী বাঁধের যে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। অনেকের বেশিরভাগ মানুষের আসলে ওখানে নদী বাঁধের কারণে ওনাদের ঘর বাড়ি পরিবার ত্যাগ করতে হয়েছে। এবং আমার বাবা জন্ম থেকে আমার বাবার প্রথম বাড়ি কিন্তু নদী ভাঙনে কখনো ভুলে না ওই কথাটা আমার বাবা। সো আমরা দেখেছি আমার বাবার ড্রিম এখানে এই ঢাকা ছেড়ে নোয়াখালীতে লক্ষ্মীপুরে ইলেকশন করার ড্রিমটা ছিল আসলে এই নদী রক্ষা করার জন্য। তো আব্বু যে এত বড় একটা প্রজেক্ট, এটা প্রকল্পটা পাশ করাতে পেরেছে এবং এই কাজটা এখন চলমান এবং শেষের দিকে। তো আমরা চাই যে এই কাজটা সুন্দরভাবে শেষ হোক। এটা আমার বাবার খুব বড় ইচ্ছা এবং এটা আমাদের দায়িত্ব এই কমলনগর এবং রামগতিবাসীদের জন্য এবং আমাদের জন্য, দেশের জন্য। আশা করি ইনশাল্লাহ এই কাজটা কমপ্লিট হবে খুব সুন্দর করে, যাতে এটা একটা দেশের সম্পদ এবং এটা যাতে বাংলাদেশের সাউথ পার্টটা যাতে রক্ষা হয়। তো আশা করি ইনশাল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার বাবার জন্য, আমার বাবা যাতে সুস্থ হয়ে আবার দেশে ফেরত আসতে পারে। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে তাজরিনা মান্নান মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান মহোদয়ের মেয়ে। তো আমি হঠাৎ করে একদিন রাতে, মাত্র গত বুধবার রাতে, অর্থাৎ 4 দিন আগে আমি জানতে পেরেছি উনি অসুস্থ। আমার সাথে ওনার সম্পর্কটাই হচ্ছে অনলি নদী ভাঙন রোধে, নদী বাঁধের দাবিতে আমি আন্দোলন করছি, আর উনি এমপি হিসাবে আমাদের সচিবালয় মন্ত্রণালয় পার্লামেন্টে নদী ভাঙন নিয়ে কথা বলবেন, এইটুকুই সম্পর্ক ছিল। এবং এই কাজটুকু সমন্বয় করতে উনি আমাকে সুযোগ দিয়েছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতারা আমাকে এটা কোনোভাবেই টলারেট করতে পারতেন না, যে আমি ডাক দিলে হাজার হাজার মানুষ আসে, কিলোমিটার পর কিলোমিটার মানববন্ধন হয়, এবং সেই কারণে তারা আমাকে মেজর মান্নান সাহেবের কাছাকাছি যেতে দিতেন না। কিন্তু তারপরও মেজর মান্নানের সাথে আমার যে একটা হৃদ্রতা, ভালোবাসা, গভীর থেকে গভীরতম পর্যায়ে গিয়েছে, এটার প্রমাণ আমি আজকে কয়েকদিন দেওয়ার চেষ্টা করেছি। আমি যখনই শুনেছি আমার এই প্রিয় নেতা অসুস্থ, তার দেশের বাইরে যাওয়া দরকার, তার পাসপোর্ট দিচ্ছে না গভর্নমেন্ট, তাকে বাইরে যাওয়ার জন্য এলাও করছে না, কম সময় ছিল, এলাও করছে না, হাতেও টাইম নেই, 24 ঘন্টা টাইম। সেখানে আমি দ্রুত সারা রাত জেগে থেকে আমার চেম্বার থেকে আমরা একটা মামলা করি। আমরা পাসপোর্টটা প্রথম রিটের মাধ্যমে পাই, পরে আবার আরেকটা মামলা করে ওনাকে আজকে বিদেশ যাওয়ার জন্য আমরা কোর্টের কাছ থেকে অনুমতি পাই। সত্যি আমার জীবনে এত মামলা মোকদ্দমা আমি করেছি, কখনো এত শর্ট টাইমে এত সিরিয়াস ম্যাটার, এত ভিআইপি ব্যক্তির বিষয় কোর্ট এত সহজে হ্যান্ডেল করতে আমি দেখিনি। আমি এটা বিশ্বাস করি যে আমি যে আপনাদের কাছে ওনার জন্য দোয়া চেয়েছি এবং আমি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। এই মানুষটা আমাদের 7 লাখ মানুষের বাড়িঘর, পিতামাতার কবর, বাপদাদার সম্পদ, স্কুল কলেজ মাঠ, খেলার মাঠ, আমাদের শৈশবের স্মৃতি, এই যে পুরো একটা সভ্যতা ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন। এবং দলীয়
লাঠিয়াল মার্কা এমপিদের মতো তিনি ছিলেন না। এই ভালোবাসা থেকে আমি যখনই ওনার অসুস্থতার কথা শুনতে পেরেছি তখনই ওনার জন্য ঝাঁপিয়ে পড়েছি। আমি বলছি যে আমি চেষ্টা করার মালিক, আর আপনারা যদি দোয়া করেন তাহলে ইনশাল্লাহ আমি সফল হব। অবশেষে আমরা সফল হয়েছি এবং আগামীকালকে যাতে উনি ফ্লাই করতে পারে সেজন্য আমরা দোয়া করছি, এবং উনি যাতে ফিরে এসে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেজন্য দোয়া করছি। আর ওনার মাথা থেকে যদি এই চিন্তা না আসতো যে একটা টাইমে আমরা 99টা পয়েন্ট ভাগ করে ঠিকাদারদেরকে টেন্ডার দিয়ে দিব, ওরা 30% কাজ আগে সরকারি টাকা ছাড়া বাস্তবায়ন করবে, তারপরে সরকার টাকা দিবে, এই থিওরি যদি না হতো তাহলে গত 2 বছর কিন্তু আরো অনেক হাজার হাজার মানুষ বাড়িঘর হারাতেন। কিন্তু ওনারা এই থিওরিটা বাস্তবায়ন করার কারণে কিন্তু আজকে আমাদের নদী ভাঙনটা আলহামদুলিল্লাহ রোধ হয়ে গিয়েছে। আর আরো বড় বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এই একটা মেসেজ দিতে চাই যে আমার মাতৃভূমি রক্ষায় মেজর মান্নান সাহেব তো সবচেয়ে বড় রোল প্লে করেছেন। আর তার আগের এমপি তো আমাকে দাঁড়াতেই দেয়নি, অঘোষিত 144 জারি করে আমি ঢাকা থেকে গেলে আমার পা ভেঙে দিবে এইভাবে ঘোষণা দিয়েছিল, আমাকে কোনো প্রোগ্রাম করতে দেয়নি নদীবাদের জন্য। কিন্তু তিনি এসে আমাকে একটা স্পেস তৈরি করে দিয়েছেন। 2021 সালে যখন নদীবাদ প্রকল্প উদ্বোধন, নদীবাদ প্রকল্প একনেকে পাশ হয়েছে, আমরা সরকারকে, এমপি সাহেবকে অভিনন্দন দিতে হাজির বাজারে মিছিল আয়োজন করেছিলাম। সেখানে আওয়ামী লীগ 5000 লাঠিয়াল বাহিনী নিয়ে এসে আমার উপরে হামলা করেছিল। তিনি প্রশাসনকে ফোন দিয়ে আমার পক্ষ নিয়েছেন বলে আমাকে হয়তো সেদিন আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এই কৃতজ্ঞতা বোধগুলো থেকে আমি ওনার জন্য কাজ করার চেষ্টা করছি। এবং শুধু মেজর মান্নান নয়, আমি এই বার্তাটুকু দিতে চাই, যিনি একদিনের জন্য আমার নদীবাদ আন্দোলনের মিছিল, মিটিং, মানববন্ধনে উপস্থিত হয়েছেন, সে যত বিপদে পড়ুক না কেন, তার জন্য যত টাকাই লাগুক না কেন, আমি তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তো আপনাকে ধন্যবাদ, আপনি আপনার বাবার জন্য অনেক কষ্ট করেছেন। And climate change, Bangladesh is a real problem, and বাংলাদেশের সাউথটা সবচেয়ে বেশি সাফারিং। মেঘনা এত বড় একটা নদী, এন্ড মেঘনার স্রোতে যে সাউথটা ভেঙে যাচ্ছে, সো এটা প্রোটেকশনের জন্য যে আমাদের এই নদীবাদ একটা বড় একটা এক্সাম্পল ফর দ্য রেস্ট অফ বাংলাদেশ। সো আশা করি যে এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা আরো অনেকভাবে আরো কাজ করব। নদীবাদ ইজ ওয়ান অফ দ্য ওয়েজ, এন্ড দেয়ার আর মেনি আদার ওয়েজ। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে। আপনার বাবা যে এরকম 7 লাখ মানুষের বাড়িঘর, বাপদাদার কবর রক্ষা করার জন্য এত বড় একটা রোল প্লে করছে, এবং এটা হয়তো আপনি দূর থেকে জানতেন না, কিন্তু এখন আমাদের মাধ্যমে আমরা দূরের মানুষদের কাছ থেকে যখন অন্য পারপাজে এসে জানতে পারছেন, এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কি? যেটা 30 বছর ধরে কিন্তু মানুষগুলো প্রতারিত হচ্ছে। আমার বাবা সব সময় বলতো যে আমার নানির বাড়ি, মানে আমার বাবার নানির বাড়ি ভেঙে গিয়েছিল, তারপরে আমার বাবা ওনারা আবার মুভ করেছে, তারপরে 4বারের বার ওনারা এখন আমাদের যে বাড়িটা আছে। সো ওই দুঃখটা কিন্তু কখনো ভুলে না, আমি কিন্তু সবসময় চোখে দেখি আমার বাবার। এবং আমরাও সবসময় ইনভলভ ছিলাম। আমরা আব্বু কিন্তু সবসময় জিও ব্যাগগুলো, আমরা আই রিমেম্বার 2008 সালে আমরা চিটাগং থেকে ঢাকা নোয়াখালীতে যে শুধু শীতকালে অল্প সময় ছিল, আমরা জিও ব্যাগ দিয়ে একটা জায়গায় বাদ ভেঙে গিয়েছিল, তো ওটা আমরা ইয়ে করে আবার ঢাকায় চলে আসছিলাম কম সময়ের মধ্যে। তো আমি কিছুদিন আগে ওই ছবিগুলো গো থ্রু করছিলাম আমার বাবার, এন্ড মনে পড়ছিল যে আমার বাবা কিন্তু আসলে এটা চলমান গত 30 বছর ধরে কিন্তু এই বাঁধের কাজ করেছে। এন্ড সৌভাগ্য ছিল 2018 সালে যে গভর্নমেন্ট লেভেল থেকে, ন্যাশনাল লেভেল থেকে এই কাজটা করা। আগে তো নিজের একবার না, গত 30 বছর ধরে করছিল ওনার পার্সোনাল লেভেল থেকে, এন্ড কর্পোরেট লেভেল থেকে, কিন্তু ন্যাশনাল লেভেল থেকে করার ইচ্ছা ছিল এবং ওটাকে সাকসেসফুল করতে পেরেছে 2018 এসে। ইভেন দো ওনাকে সাপোর্ট ঠিক দেওয়া হতো না, এই শেখ হাসিনার টার্মে যে উনি এই এত বড় একটা প্রজেক্ট পাস করতে পেরেছিল, এবং এটাকে আপনারা তো সবাই জানেন যে ওটার বাজেটও তো অ্যালোকেট করতে চাচ্ছিল না, তারপরেও যে উনি এটাকে সাকসেসফুলি করতে পেরেছে, এটা আমাদের সবার জন্য এটা একটা সৌভাগ্য। এবং এটা যাতে এখন সামনে যাতে কন্টিনিউ এবং সফল হয় এবং যাতে কন্টিনিউ হতে থাকে, এইটা তো আর একটা হলো না, আমাদের তো প্রবলেমস অনেক বেশি। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। 3100 কোটি টাকার কাজের মধ্যে মাত্র 700 কোটি টাকার কাজ হয়েছে। বাট 3700 কোটি টাকার পরেও কিন্তু আমাদের আরো অনেক প্রজেক্টস করতে হবে। ওটা শুধু অ্যালোন এই 30 কিলোমিটার কিন্তু না, আরো অনেক কাজ আছে করার। সো বাট এটা একটা ওয়ে, এটা একটা চোখ খুলে দেওয়া
তো ধন্যবাদ আমাদের রামগতি কমলনগরের 7 লাখ মানুষের পক্ষ থেকে, যদিও আমি পেশাদার কোনো উপস্থাপক না, আমরা সোশ্যাল ওয়ার্কার। আপনার আব্বা মিডিয়া বিমুখ মানুষ, বাট আমরা আশা করব যে আপনারা অন্তত সবসময় রামগতি কমলনগর আপনারা ভাই বোন সবাই যাতায়াত করবেন, যাতে স্যারের স্মৃতিটা সবসময় এটা চাঙ্গা থাকে। আমি একজন কৃতজ্ঞ মানুষ, আমি চাই যিনি যেটা করেছেন সেটা স্বীকৃতি যেন তিনি সেটা পান। থ্যাংক ইউ, এবং প্লিজ আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।